আমি যাব নিচে এবং এই সমুদ্রের নিচে কি রয়েছে, কেন এত বিখ্যাত, চলুন সেটি আপনাদেরকে দেখাই। এক ঝাঁক কচ্ছপ এখানে এসেছে, বিশাল বড় বড়, এবং সেগুলো এই যে পর্যটক তাদের সঙ্গে খেলছে। ভয় লাগছে, আবার অন্য কোনো একটা অনুভূতি হচ্ছে, চলুন দেখি। পানের নিচের চারপাশটা মনে হচ্ছিল রঙে ভরা এক জীবন্ত চিত্রকলা। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর নীল সাগরের কলতান। আজকের এই পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার তেরেঙ্গানা প্রদেশে। দক্ষিণ চীন সাগরের কোল ঘেঁষে অবস্থিত এক অপূর্ব স্বর্গ রেদাং দ্বীপে। সিঙ্গাপুর ভ্রমণ শেষে আমি পৌঁছে গেছি দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটি রঙিন স্বপ্নের দেশ মালয়েশিয়া। একদিকে আধুনিকতায় মোড়া এক বৈচিত্র্যময় মহানগর, কুয়ালালামপুরের আকাশ ছোঁয়া ভবন আর প্রযুক্তির ঝলক, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর নীল সাগরের কলতান। আজকের এই পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার তেরেঙ্গানা প্রদেশে। দক্ষিণ চীন সাগরের কোল ঘেঁষে অবস্থিত এক অপূর্ব স্বর্গ রেদাং দ্বীপে। ভ্রমণে কখনো কখনো পরিকল্পনা বদলে যায় হঠাৎ করেই। আমারও ঠিক তেমনটাই হলো। মালয়েশিয়ায় কয়েকদিন থাকার প্ল্যান ছিল, কিন্তু এখানে এসে মনে হলো এখনো অনেক কিছুই দেখার বাকি। তাই সিদ্ধান্ত নিলাম আরো কিছুদিন থেকে যাব। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে ঘুরছি এবং আমি আজকে এখান থেকে চলে যাব রেদাং আইল্যান্ড, যেটি কুলা তেরেঙ্গানাতে অবস্থিত। সেই রেদাং আইল্যান্ডে যাওয়ার জন্য আমার প্রায় 3 দিনের একটি সময় ব্যয় করা লাগবে। সেই ক্ষেত্রে আমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে টিকিটটি করেছিলাম সেই টিকিটের একটি চেঞ্জ করা লাগবে, অর্থাৎ ডেট পরিবর্তন করা লাগবে। সেজন্য আমি আসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মিনারা যে আটলান এই টাওয়ারটিতে বিমানের অফিস রয়েছে, সেখানে যাব এবং আমি বিমানের যে ফ্লাইট সেটি শিডিউলটি চেঞ্জ করব। তারপরে আপনাদেরকে কুয়ালালামপুর শহর ঘুরিয়ে নিয়ে যাব সেই কুলা তেরেঙ্গানা। সেখানে আপনাদেরকে রেদাং আইল্যান্ড, যে দক্ষিণ চীন সাগরের যে দ্বীপ, সেই দ্বীপটিতে যাব। তার আগে চলুন আমি টিকিটটি কীভাবে চেঞ্জ করি আপনাদের একটু দেখাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লেভেল 13। এখানে আমাদেরকে আগে এন্ট্রি করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস। হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? বিমান কান্ট্রি ম্যানেজার। ওকে, আমরা বিমানের কান্ট্রি ম্যানেজারের রুমে যাব এবং তার সঙ্গে একটু দেখা করে কথা বলে। এটি বিমানের কুয়ালালামপুর অফিস, অনেক বড়। হ্যালো, আসসালামু আলাইকুম। কান্ট্রি ম্যানেজার। ওকে, থ্যাংক ইউ। আসতে পারি ভাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। আমি আসলাম মূলত আমার হলো 3 দিনের জন্য ফ্লাইটটা একটু চেঞ্জ করতে হবে, আমি বিছাইতে চাই।
আমি রেদাং আইল্যান্ডে যাব। তো ভাবলাম যে আসছি যেহেতু রেদাং আইল্যান্ডটা একটু ঘুরে যাই। কোনো অসুবিধা নেই। আমাদের যে মালয়েশিয়ার ফ্লাইটে ঈদের জন্য অনেক চাহিদা সম্পন্ন, আর প্যাসেঞ্জারদের প্রথম চয়েস হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আলহামদুলিল্লাহ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে সবচেয়ে ভালো লাগলো খুব সহজেই আমি আমার ফিরতি ফ্লাইটের তারিখ পরিবর্তন করলাম মাত্র কয়েক হাজার টাকা খরচে। আপনার ইমেলে টিকিট আমি পাঠিয়ে দিয়েছি এবং আপনাকেও ধন্যবাদ বিমান অফিস ভিজিট করার জন্য। আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার রেদাং আইল্যান্ড ট্যুরটা সফল হোক। এটা আপনার জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাত ৯টা বুকিট বিন্তাংয়ের টাইম স্কয়ার হোটেল থেকে রওনা দিলাম টিবিএস বাস টার্মিনালের পথে। গন্তব্য রেদাং আইল্যান্ড। রাতের কুয়ালালামপুর শহরের ঝলমলে আলো আর নীরবতা উপভোগ করতে করতে মাত্র আধা ঘন্টায় পৌঁছে গেলাম টিবিএস বাস টার্মিনালে। আগে থেকেই অনলাইনে টিকিট কাটা হয়নি, তাই টার্মিনালে এসেই কিনতে হলো টিকিট। জনপ্রতি ভাড়া মাত্র ৪৩ রিঙ্গিত, বাংলায় প্রায় ১১০০ টাকা। আমরা দুটি টিকিট কাটলাম কুলা তেরাঙ্গানু পর্যন্ত। তবে বলে রাখা ভালো, আপনি যদি আগেই অনলাইনে টিকিট কেটে রাখেন তাহলে অনেক ঝামেলা এড়িয়েই সহজেই যাত্রা করতে পারবেন। আমার এবারের সফরের সঙ্গী মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই হাসিবুল। দুজন মিলে এবার আবিষ্কার করব মালয়েশিয়ার কিছু অদেখা সৌন্দর্য, যা হয়তো অনেকেরই চোখে পড়েনি। দোতলা এই আরামদায়ক বাসে চড়ে ৪৫০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় ৭ ঘন্টা। রাত গভীর, শহর ঘুমিয়ে পড়েছে, চোখে ঘুম, কিন্তু এই দীর্ঘ পথও যেন এক আলাদা রোমাঞ্চ। কারণ সামনে অপেক্ষা করছে সাগরের বুকে লুকিয়ে থাকা এক স্বপ্নদ্বীপ। ধীরে ধীরে শহরের আলো ফিকে হয়ে আসে, আর রাতের নীরবতায় আমি ডুবে যাই নিজের কল্পনায়। রেদাং কেমন হবে, কি দেখব, কি জানব। সকালে যখন পৌঁছালাম কুলা তেরাঙ্গানুতে, তখন ভোরের আলো ছুঁয়ে যাচ্ছে ছোট্ট শহরটাকে। এখান থেকেই আমাদের যেতে হবে জেটি পয়েন্টে, যেখান থেকে শুরু হবে রেদাংয়ের জলপথের গল্প। তেরাঙ্গানুতে পৌঁছে গেলাম এবং এই বাস স্ট্যান্ডে এখন কিছু খাবো, দেখি কি খাবার পাওয়া যায়। এখানে সিদ্ধ আছে, কলার পাতা, এটা নাসি। তাহলে কলার পাতার এই ভাত আমরা খেতে পারি। আমরা ১০ রিঙ্গিতে দুটি খাবার নিলাম। এখানে নাকি খাবার অনেক সস্তা, তো আমরা নাসি একটু দেখি, নাসি টেস্ট করে। কলার পাতায় কি সুন্দর করে মোড়ানো একটি খাবারের আইটেম, টেস্ট করে দেখি কেমন। কিন্তু লোকাল ফুড আপনি ট্যুরে আসছেন খাবেন না, সেটাও কিন্তু ঠিক না। অনেক সময় আপনার বাংলা খাবার পাবেন না এখানে, কারণ লোকাল ফুড যতটুকু পাওয়া যায় টেস্ট করতে হবে, খেয়ে বেঁচে থাকতে হবে। খুবই ভালো। তো মোটামুটি এখানে আমরা আরও ১ ঘন্টা মতো হয়তো অপেক্ষা করব। তারপরে একটু সকাল হলে আমরা জেটি ঘাটের দিকে যাব, রেদাং আইল্যান্ডের উদ্দেশ্যে তখন রওনা হব। খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখান থেকে বাস যাবে T10। আমার সামনে যে বাসটি দাঁড়িয়ে আছে সেটি হলো T10। তো আমরা T10 বাসটি ছাড়ার অপেক্ষায় আমরা উঠে যাব T10-এ। তো T10-এ কীভাবে যাচ্ছি এবং কত স্বল্প খরচে। 2% মারাং জেটি। কুলা তেরাঙ্গানু থেকে রওনা হয়ে গেলাম এবং এই বাসে শুধুমাত্র আমরা 4 জন প্যাসেঞ্জার এখান থেকে রওনা হয়েছি।
মেরাং জেটি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, যেখানে আমরা স্পিড বোট ধরে রেদাং দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। একজন স্থানীয় মালয়ের পরামর্শে লোকাল বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যেটার ভাড়া মাত্র ৫ রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩০ টাকা। জেটিতে পৌঁছানোর জন্য বাস, গ্রাব বা ট্যাক্সি পাওয়া যায়, কিন্তু গ্রাবের ভাড়া এখান থেকে প্রায় ৫০ রিঙ্গিত, যা এই বাজেট ট্রিপে একটু বেশি। বাজেট ট্রাভেল মানেই কম খরচে বেশি দেখা। যেতে পথে জানিয়ে দিই তেরেঙ্গানু রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক। এই রাজ্য মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী থেকে শুরু করে মালয়, চাইনিজ ও ভারতীয় সম্প্রদায়ের মিলন ঘটেছে। এখানে স্থানীয় শিল্পকলা, হাতের কাজ এবং ঐতিহ্যবাহী উৎসবগুলো আজও জীবন্ত। দারুণ সুন্দর প্রকৃতি, সূর্য উঠতে শুরু করেছে, দিনের প্রথম আলো গালে এসে লাগছে। এই অসাধারণ একটি মুহূর্ত এবং কি দারুণ একটি পরিবেশ। এইখান থেকে আমরা একটা নদী পার হচ্ছি, মসজিদ আমরা দেখতে পাচ্ছি। এই মসজিদটাই কি সেই ক্রিস্টাল মসজিদ? ক্রিস্টাল মসজিদ। আমরা এখানে আসবো এবং দারুণ একটি স্থাপত্য। একটু সামনে যেতেই চোখে পড়ল ক্রিস্টাল মসজিদ, যা এই অঞ্চলের অন্যতম আধুনিক ও ভিজুয়াল আকর্ষণ। পরের পর্বে আমি আপনাদের নিয়ে সেখানে ভ্রমণে যাব, যেখানে এর ইতিহাস ও সৌন্দর্য বিস্তারিত তুলে ধরব। ইতিহাস বলছে তেরেঙ্গানু অঞ্চলে ইসলামের আগমন ঘটে প্রায় ১৩০০ শতকে, আর এখানকার রাজ পরিবার ইসলামী আইন কানুনকে তাদের শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে। এই রাজ্যটি মালয়েশিয়ার সবচেয়ে বেশি ধর্মভিত্তিক বা ইসলাম অনুগত রাজ্যগুলোর একটি। এখানকার জনসংখ্যা প্রায় ৯৭% মুসলিম, যা মালয়েশিয়ার অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি। এখানকার বেশিরভাগ মানুষই মালয় জাতিগোষ্ঠীর অন্তর্গত, যারা তাদের ভাষা, পোশাক, জীবনধারা ও ধর্মচর্চায় খুবই ধার্মিক ও ঐতিহ্যবান। প্রায় ৪০ মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম মেরাং। এখান থেকে জেটি পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। বাস থেকে নামার পর পরিচয় হলো একজন স্থানীয় সহযাত্রীর সঙ্গে। তিনি রেদাং দ্বীপের এক রিসোর্টের মালিক। Come here by bus, okay, to This place name is this Merang Jetty. Marang Jetty. Merang Jetty, and you take the boat going to island, the Redang Island. Okay, you take the boat, the speedboat. Where? Speedboat, you see coming. Okay, speedboat. The speedboat, you see. Yeah. 40 minutes 40 minutes. by walk. মানে 15 মিনিট হেঁটে যেতে হবে এখান থেকে জেটি ঘাট পর্যন্ত। এটি বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে নামার পরে ইউ আর দ্য অনার অফ দ্য রিসোর্ট? Yes, yes, Redang Dirimba Resort. ইউর নেম? Name Fendi. Fendi. ইউর রিসোর্ট নেম? Dirimba Resort. দে Dirimba. রিম্বা। Yes. এখান থেকে যেটি জানলাম যে 45 মিনিট সময় লাগবে। Police, my friend. ও ক্যান গো? Yes. ওকে ওকে। আচ্ছা, উনি একটা রিসোর্টের মালিক। উনি আমাদেরকে নিয়ে যাবেন, তার ফ্রেন্ড আসছে একটা গাড়ি নিয়ে, সেই গাড়িতে করে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে উনি। আমরা একই সাথে এই বাসে আসলাম, তিনি আমাদেরকে হেল্প করছেন। আলাপের এক পর্যায়ে তিনি তার এক বন্ধুর গাড়িতে করে আমাদের জেটি পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম আমরা। ভ্রমণের শুরুতেই এমন আন্তরিকতা সত্যি অভিভূত করার মতো।
গেছি। এটি মারাং জেটি সেই জেটি ঘাটে আমরা পৌঁছে গেলাম। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ওকে, উনি আমাদেরকে আসলে নিয়ে আসলো, আর যার সঙ্গে আমরা যেতে চাই ভদ্রলোক আমাদের শুধু জেটিতেই পৌঁছে দিয়েই থেমে যান। তিনি নিজেই আমাদের টিকিট কাউন্টারে নিয়ে গেলেন এবং স্পিড বোট মালিককে জানালেন আমরা তার রিসোর্টের গেস্ট। এভাবেই যেন যাত্রা আরও সহজ হয়ে গেল। তিনি আমাদের জন্য একটি সাশ্রয়ী রিসোর্টের সন্ধানও দিলেন, যা দ্বীপে পৌঁছেই দেখার ইচ্ছা রইল। On the boat. এরপর আমরা টিকিট কাটতে গেলাম। স্পিড বোটের দুজনের টিকিটের খরচ হলো 110 রিঙ্গিত, অর্থাৎ জনপ্রতি 55 রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1450 টাকা। দ্বীপের পথে যাত্রায় এখন শুধু সময়ের অপেক্ষা। এখান থেকে ওয়ান ওয়ে বা টু ওয়ে আপনি আপনার প্রয়োজন মতো টিকিট কেটে নিতে পারেন। আপনি যদি আগে থেকে নির্ধারণ করে রাখেন যে কখন যাবেন এবং কখন ফিরবেন। জুলহাস কবির থ্যাংক ইউ। 9 o'clock. When boat ready, I'll wait for you. 2 person. Just for 2 person. 2 person. ওকে, থ্যাংক ইউ। আমাদের টিকিট কাটা শেষ। মাত্র 55 রিঙ্গিত করে নিল ওয়ান ওয়ে। আমরা এখন যাব এই বোটটিতে করে একদম 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে আমাদের। আমাদের যাত্রা শুরু হচ্ছে। যাত্রী যারা এই র্যাদাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা কিন্তু এই ফেরিতে এখন ওঠা শুরু করেছে। হাসিবুল ক্যাপট্যাপ করে একদম রেডি। নির্ধারিত সময়ে সবাই উঠে বসলেন স্পিড বোটে। লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক এখানে, তাই দেরি না করে আমরাও পরে নিলাম। সামনে অপেক্ষা করছে সাগর পাড়ি দিয়ে রেদাং যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা। ছোট্ট একটি খাল পেরিয়ে যখনই আমাদের স্পিড বোট দক্ষিণ চীন সাগরের উন্মুক্ত বুকে প্রবেশ করল, চারপাশের দৃশ্য যেন মুহূর্তেই পাল্টে গেল। নীল জলরাশি আর আকাশের অসীম মেলবন্ধনে তৈরি হলো এক অবিশ্বাস্য রকম সুন্দর পরিবেশ। ঢেউয়ের ছন্দে ছুটে চলা আমাদের বোট যেন কখনো লাফিয়ে উঠছিল সাগরের বুকে। এ এক দুরন্ত রোমাঞ্চ। সাগরের বুকে ছড়িয়ে থাকা সবুজ টিলার মতো দ্বীপ, দূরে ভেসে থাকা মাছ ধরার নৌকা আর অনন্ত জলরাশি। প্রায় 1 ঘন্টার এই সমুদ্র পথ ছিল শুধুই রোমাঞ্চ আর সৌন্দর্যের এক দুর্লভ অভিজ্ঞতা। অবশেষে আমরা জেটি ঘাটে এসে পৌঁছলাম র্যাদাং আইল্যান্ডে। র্যাদাং আইল্যান্ড আসার পথেই এর যে সৌন্দর্য কিছুটা হলেও আপনারা টের পেয়েছেন, এবং এখান থেকে আমরা আমাদের রিসোর্ট যেটি সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো। এখানে মনে হচ্ছে বাইক ভাড়ায় পাওয়া যায়। কি নৈসর্গিক দৃশ্য, কি অপরূপ সৌন্দর্য, এবং এখানে এত চমৎকার পানি, একেবারে নীল পানি এবং স্বচ্ছ। হাসিবুল ভাই, আমরা অবশেষে পৌঁছে গেলাম না? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। যেটি থেকে এখন আমরা হোটেল আগে থেকে বুক করিনি, কারণ আগে থেকে বুক করলে ভাড়া কেমন পড়ে, বেশি নেয় কিনা, বা এখানে এসে দাম দর করে হোটেল দেখে বুঝে নেওয়া যায় কিনা, সেই উদ্দেশ্যেই মূলত আসা। একেবারে বাজেট ট্রিপ যেটি বলে সেটি করার চেষ্টা করছি। প্রকৃতি যেন নিজেকে উজাড় করে সাজিয়েছে রেদাং দ্বীপকে। গাঢ় সবুজ পাহাড়ের গায়ে একের পর এক গড়ে উঠেছে নান্দনিক সব রিসোর্ট, যেগুলো দূর থেকেই আকর্ষণ করে প্রতিটি পর্যটকের দৃষ্টি। সবুজ, নীল আর আকাশের রং একসাথে মিশে তৈরি করেছে এক মোহময় পরিবেশ। নামার পরে আমরা এই পাশটি একটু ঘুরছি যেটির আশপাশ দিয়ে, এবং কিছু খাবার আইটেম পাই কিনা দেখি। এখানে ফিশ আছে, এটা টুনা ফিশের মতো একটা সামুদ্রিক মাছ, 3 রিঙ্গিত বললো। হাউ মাচ দিস ওয়ান? 4. চিকেন হাউ মাচ?
3 ওকে 1 আমাদের খাবার রেডি দুজনের। চলুন আমরা কোথায় বসে খাই এটা দেখুন, সমুদ্রের পাড়ে বসে খাবো, দারুণ জায়গা, একদম ভাসমান রেস্টুরেন্ট, লোকাল ফুড উপভোগ করব। আমার মনে হচ্ছে দারুণ একটি অভিজ্ঞতা এই মুহূর্তে নিতে পারছি যে এরকম একটি দ্বীপে বসে আমরা এখন 10টা 10 বাজে সকালের নাস্তাটি সেরে নেব। এটা কি গিলাকলি যে না? আমরা এই যে এদের যে ঝাল ঝাল খাবার না, এটা বেশি ভালো লাগে। সৌন্দর্যে ভরা এই দ্বীপের ইতিহাসও বহু পুরনো। জীববৈচিত্র্যের পাশাপাশি মালয়েশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া যেন ছড়িয়ে আছে দ্বীপের প্রতিটি কোণায়। নাস্তা শেষে এবার শুরু হলো হোটেল খোঁজার অভিযান। আমাদের লক্ষ্য সুলভ মূল্যে ভালো মানের রিসোর্ট। আগেই একটি রিসোর্টের খোঁজ পেয়েছিলাম, তবে বুকিং করা ছিল না। ম্যানেজারের সাথে কথা বলতেই তিনি আমাদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিলেন। গাড়িতে চেপেই রওনা দিলাম রিসোর্টের পথে। পাহাড়ি দ্বীপের উঁচু নিচু পথে ছুটে চলছে আমাদের গাড়ি। দুপাশে গাঢ় সবুজে মোড়া পাহাড়, আর তার বুকেই ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থানীয়দের ছোট ছোট বাড়িগুলো যেন জীবন্ত এক ছবির ফ্রেম। প্রতিটি বাঁক পেরোনোর সঙ্গে সঙ্গেই দ্বীপের সৌন্দর্য আরও গভীরভাবে ধরা দিচ্ছে চোখে, আর আমি ততটাই মুগ্ধ হয়ে যাচ্ছি এই স্বপ্নে ঘেরা রেদাঙে। অবশেষে আমরা যে রিসোর্টটিতে থাকবো বলে একরকম চিন্তা করেছি এবং দেখার জন্য মূলত আসলাম। যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা যাব। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য আসমাদি রেদাং রিসোর্টে। রুমগুলো দেখে মনে হলো মোটামুটি ভালোই, তবুও মনে একটা প্রশ্ন, আরও একটু ভালো কিছু হলে কেমন হয়। ঠিক তখনই মনে পড়ে গেল আসার পথে বাসে আমাদের পরিচয় হয়েছিল একজন রিসোর্ট মালিকের সঙ্গে। Booking.com-এ তার রিসোর্ট রেদাং ডি রিম্বা নিয়ে আগেই চোখে পড়েছিল একটি দারুণ অফার। সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। ভাগ্য ভালো, তিনি জানালেন এখনও রুম খালিই আছে। রিসোর্টটি এখান থেকে মাত্র 2-3 মিনিট হাঁটা পথে, তাই দ্বিধা না করে ব্যাগ কাঁধে তুলে রওনা হলাম আর একটু ভালো কিছু পাওয়ার আশায়, আর একটু বাড়তি আরামের খোঁজে। অনেক সুন্দর, অনেক বড় এবং অনেক গোছালো পরিপাটি। হ্যালো, আসসালামু আলাইকুম। Fendi sent me Agoda and Booking.com. Fendi book already? No, Fendi said You book the room. book the room, yeah. Are you? দূর থেকেই চোখে পড়ল পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা সুন্দর সব কটেজ। গাঢ় সবুজের মাঝে কাঠের সেই ঘরগুলো যেন প্রকৃতির সঙ্গে মিশে এক নিখুঁত সৌন্দর্যের ছবি এঁকে রেখেছে। প্রথম দর্শনেই মনে হলো, হ্যাঁ, এটাই তো সেই জায়গা যেটার খোঁজে ছিলাম এতক্ষণ। উপরের দিকে উঠে যেতে হবে পাহাড়ের কাছে কাছে। কি সুন্দর করে এই রিসোর্টটি বানিয়েছে, চলুন দেখাই। ভীষণ ভালো লাগছে। নিচ থেকে যখন দেখলাম তখনই মন ভরে গেল। ছবিতে দেখে যা মনে হয়েছিল তার চেয়েতে আমার কাছে এটি আরও বেশি সুন্দর মনে হচ্ছে। দেখেন পাহাড়ি পাথর। এটি আমাদের রুম। ওকে, চলো, অবশেষে পেয়েছি। ও সামান্য বাড়তি খরচে এমন এক জায়গায় রাত কাটাতে পারবো, এটাই যেন এই ভ্রমণের এক বাড়তি প্রাপ্তি। পরিপাটি, পরিষ্কার আর মোটামুটি সব ব্যবস্থাই আছে। একটি রাত নিশ্চিন্তেই কেটে যাবে এই আশা করছি। এত অল্প টাকায় এত সুন্দর রুম পাবো সত্যি কল্পনা করি নাই। ও বেড, কাপল বেড। ও মা, 4 জন থাকার জন্য বেস্ট। এই জন্য ওই মেয়েটা আমাকে বলছিল যে তোমাদের কাপল বেড 2টা দিলাম এবং বিগ রুম দিলাম, টাকা কম নিলাম। আসলে তাই। এই যে দেখুন, এখানে 2 জন থাকার জন্য, এখানে 2 জন, মোট 4 জন থাকার জন্য খুব ভালো। এখানে টিভি আছে, দেখাই।
ও ফাইন, এখানে হ্যাঙ্গার আছে, আয়রন আছে, চাইলে আয়রন করতে পারবেন। এখানে লকার আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটি, এখানে লকার আছে। তো 5,000 টাকায় এইরকম একটি ভিউ, এরকম একটি দ্বীপে কখনো কল্পনাই করা যায় না। যেখানে কক্সবাজার আপনি যান, সেন্ট মার্টিনে যান, এরকম একটি রুমের ভাড়া নিঃসন্দেহে 15 থেকে 20,000 টাকা চার্জ করে বসবে। তো সেজন্য পর্যটনকে আসলে আগাতে হলে আমাদেরকে অনেক কিছু হিসাব করতে হবে এবং পর্যটকরে কিছু জায়গায় সুবিধা দিয়ে আনতে হবে। সারা রাতের দীর্ঘ যাত্রা শেষে বেশ ক্লান্ত ছিলাম দুজনেই, তাই দ্রুত ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম দুপুরের খাবারের জন্য। ওদের এখানে এই রিসিপশনেই কিন্তু লাঞ্চের যে মেনু সেটি এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ ওরা নিজেরাই খাবারের ব্যবস্থা করেছে। রুমের ব্যবস্থা যেমন করেছে ঠিক তেমনই তাদের রেস্টুরেন্টের ব্যবস্থাটাও এখানে করেছে। ক্যারাবু ফ্রাইড রাইস, One kerabu fried rice with chicken or with seafood? যে ভিলেজ ফ্রাইড রাইস, হ্যাঁ, ক্রাবি ফ্রাইড রাইস, দুটি নিলাম। এখানে খাবো, খাওয়ার পরে আমরা রওনা দেব। আর এদের যে প্যাকেজগুলো সেগুলো আপনাদেরকে দেখে, অনেকগুলো প্যাকেজ কিন্তু তারা করে থাকে। 10টা থেকে 2টা স্নরকেলিং অ্যাডভেঞ্চার, 3:30 PM to 7:30 PM। এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে রয়েছে নানা ধরনের খাবারের প্যাকেজ। আমরা বেছে নিলাম মালয়েশিয়ার দুটি ঐতিহ্যবাহী খাবার। খাবারের দাম এখানে বেশ সস্তা, মাত্র 18 রিঙ্গিত বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য প্রায় 550 টাকা। বাংলাদেশে এমন একটি রিসোর্টের খাবারের দাম অনেক বেশি পড়ত, সেদিক দিয়ে রেদাংয়ের অভিজ্ঞতা সত্যি দারুণ। মালয় লোকাল ফুড আমি সবসময়ই উপভোগ করি, স্বাদে পরিচিত, মশলায় পরিচ্ছন্ন আর অনেকটাই আমাদের বাংলাদেশি রুচির সঙ্গে মিলে যায়। স্পাইসি করে দিতে বলছি, নাসি গরি স্পাইসি হওয়াতে টেস্ট অন্যরকম। আপনি চিকেন নাসি গরি ট্রাই করতে পারেন, আর যারা শুটকি মাছ পছন্দ করতে পারেন তারা ফিশ দিয়ে, যেটি চিকেন উইথ ফিশ, এটি আপনারা ট্রাই করতে পারেন। আমি আর হাসিবুল দুজনেই বেশ তৃপ্তি নিয়ে খাবার খেলাম। খাওয়া শেষে আমরা বুক করলাম একটি প্যাকেজ ট্যুর। এবার আমরা ঘুরে দেখব রেদাং আইল্যান্ডের কিছু বিশেষ পর্যটন আকর্ষণ। ভিউয়ার্স, এবার আমরা যাচ্ছি এই রেদাং আইল্যান্ডের মূল সৌন্দর্য কি সেটি তুলে ধরতে। একটি প্যাকেজ আমরা নিয়েছি 95 RM। সেই 95 RM-এ অনেকগুলো প্যাসেঞ্জার আছে, যারা টুরিস্ট আছে, আমরা একসাথে করে সবাই মিলে যাচ্ছি। ঠিক 3:30টায় আমরা রিসোর্ট থেকে রওনা দিলাম জেটির পথে। পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি, চারপাশে যেন এক প্রকৃতির প্রদর্শনী। চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে পাহাড়ি দ্বীপের রূপ দেখে। যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি রেদাং দ্বীপের অপরূপ সৌন্দর্যে। যাত্রা শুরু করেছি এই দ্বীপে এবং আশা রাখি দারুণ একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি। এই দ্বীপের প্রতিটি বাড়িঘর যেন আঁকা হয়েছে কোনো শিল্পীর তুলিতে। দারুণ পরিপাটি, সাজানো গোছানো, ছিমছাম গৃহস্থলী, যা যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে। এখানে প্রকৃতির প্রেমে পড়া খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে। আই লাভ রেদাং। এই রেদাং থেকে আমাদের বোটটি ছেড়ে যাবে, আমরা লং বিচ এবং আরও কয়েকটি স্পট তারা দেখাবে, বিশেষ করে স্নো ক্লিয়ারিং, সেটি আমরা করব। আশা রাখি খুব ভালো ভালো কিছু দৃশ্য আমরা দেখতে পাবো। জেটিতে এসে একে একে উঠে বসলাম স্পিড বোর্ডে। আমাদের সঙ্গে রয়েছেন কিছু স্থানীয় টুরিস্টও। আজ আমরা একসঙ্গে আবিষ্কার করব রেদাংয়ের অজানা রূপ, রহস্য আর ইতিহাস। জ্যাকেটটি পরে নিতে হবে, কারণ স্পিড বোর্ডে করে আমরা রওনা দিব। স্পিড বোর্ডটি
যতক্ষণ চলবে ততক্ষণ আমাদেরকে আসলে এই লাইফ জ্যাকেটটি পরে থাকতে হবে। এটি আপনার সেফটির ইস্যু, এটি অবশ্যই করবেন যারা সাঁতার জানেন বা জানেন না, সবার কাছে অনুরোধ লাইফ জ্যাকেটটি পরে নেবেন। রেদাং দ্বীপের পাশ ঘেঁষেই আমাদের সমুদ্র যাত্রা। এই সুযোগে জানিয়ে রাখি রেদাং দ্বীপের কিছু তথ্য। ইতিহাস বলছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবস্থিত এই দ্বীপ মালাই উপদ্বীপের অন্যতম প্রাচীন দ্বীপগুলোর একটি। ধারণা করা হয় বহু শতাব্দী আগে এটি ছিল জেলেদের অস্থায়ী আশ্রয়স্থল। তারা এখানে আশ্রয় নিত সমুদ্র ঝড়ের সময়, আর সামুদ্রিক মাছ শিকারের জন্য এখানে ঘাঁটি গড়ত বলে জানা যায়। রেদাং দ্বীপের প্রথম আধুনিক পর্যটন শুরু হয় 2080 সালের পর। 2090 সালের পর মালয়েশিয়ান সরকার এটিকে সামুদ্রিক সংরক্ষিত পার্ক ঘোষণা করে, যার ফলে এখানকার প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ শুরু হয় তখন থেকেই। এখানে মূলত মালয় জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, তবে স্থানীয় ভাষা, খাবার ও সংস্কৃতিতে রয়েছে থাই, চাইনিজ ও সামুদ্রিক আদিবাসী ওরাং লাউতদের ছাপ। স্থানীয়রা খুবই অতিথিপরায়ণ, জীবনযাত্রা সহজ সরল আর প্রকৃতি নির্ভর। নীল জলরাশি, শান্ত হাওয়ার মৃদু স্পর্শ আর দূরে দিগন্ত জোড়া সবুজ দ্বীপ, সব মিলিয়ে যেন স্বপ্নের কোনো জগতে ভেসে চলেছি। রেদাং যেন মনকে ছুঁয়ে যাওয়া এক ভালো লাগার নাম। আর এই প্রশান্তি নিয়েই আমরা এখন ছুটে চলেছি রেদাংয়ের বিস্ময় ঘেরা পয়েন্টগুলো দেখতে। সামনে অপেক্ষা করছে প্রবাল প্রাচীর, রঙিন মাছ আর আমাদের বহু প্রতীক্ষিত স্নোরকেলিংয়ের অভিজ্ঞতা। এই ট্যুরের মূল আকর্ষণ হলো স্নোরকেলিং, আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের বড় রোমাঞ্চ। সাগরের নিচের জগৎ, প্রবাল আর রঙিন মাছ সবকিছুই যেন অপেক্ষা করছে আমাদের জন্য। লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো একটি নির্জন সৈকতের খুব কাছাকাছি। এখানেই সবাইকে বলা হলো পানিতে নামতে, কারণ সমুদ্রের নিচেই অপেক্ষা করছে এক রহস্যময় জগৎ। সত্যি অসাধারণ, অসম্ভব রকমের সুন্দর। এবং এই যে রেদাং আইল্যান্ড কেন বিখ্যাত, চলুন সেটি আপনাদেরকে এখন দেখাবো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কচ্ছপ, এক ঝাঁক কচ্ছপ এখানে এসেছে, বিশাল বড় বড়, এবং সেগুলো এই যে পর্যটক তাদের সঙ্গে খেলছে। আমি যাব নিচে এবং এই সমুদ্রের নিচে কি রয়েছে, কেন এত বিখ্যাত, চলুন সেটি আপনাদেরকে দেখাই। আমার সঙ্গে যারা এসেছিল তারা সবাই চলে এসে ওকে ওকে ওকে। আমি প্রস্তুতি নিলাম, গিয়ার পরে এক নিঃশ্বাসে ডুব দিলাম পানিতে, আর সেই মুহূর্তেই যেন হারিয়ে গেলাম অন্য এক দুনিয়ায়। সামনের দিকে খেলছে বিশাল বিশাল কচ্ছপ, রঙিন, ধীর, চঞ্চল এই প্রাণীগুলো যেন পর্যটকদের অভ্যর্থনা জানাতে ব্যস্ত। আমাদের চারপাশে ঘুরছে কচ্ছপের দল, যেন স্বাগত জানাতে এসেছে তারা। খুবই ভালো লাগছে, ভীষণ রকমের অসম্ভব রকম এক অনুভূতি। এইগুলো যখন এসে পায়ের সাথে আটকে যাচ্ছে বা ধাক্কা দিচ্ছে তখন কিন্তু ভয় লাগছে, আবার কোনো কোনো একটা অনুভূতি হচ্ছে। চলুন দেখি।
পানের নিচের চারপাশটা মনে হচ্ছিল রঙে ভরা এক জীবন্ত চিত্রকলা। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো কচ্ছপদের প্রজনন এলাকা হিসেবে রেদাং দ্বীপের গুরুত্ব অপরিসীম। প্রতি বছর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত কচ্ছপরা ডিম পাড়তে আসে এই দ্বীপের নির্জন বালুচরে। এজন্য অনেক রিসোর্ট এবং এনজিও মিলে এখানে কচ্ছপ সংরক্ষণ প্রকল্প চালায়। আমরা সবাই মিলে প্রায় 30 মিনিট কাটালাম এই অসাধারণ অভিজ্ঞতার মাঝে। তারপরও আবারও একে একে উঠে এলাম বোটে, কিন্তু হৃদয় তখনও সাগরের গহীনে আটকে আছে। এবার গন্তব্য রেদাং দ্বীপের সবচেয়ে বিখ্যাত জায়গা লং বিচ। চলুন দেখি এই বালুকা বেলায় কি অপেক্ষা করছে আমাদের জন্য। মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দিয়ে এবার আমরা পৌঁছে গেছি রেদাং দ্বীপের সবচেয়ে প্রাণবন্ত স্থান লং বিচে। সাদা বালুর দীর্ঘ উপকূল, একপাশে পাহাড়, অন্য পাশে নীল জলরাশি। প্রকৃতির এতটা নিখুঁত সৌন্দর্য আগে চোখে পড়েনি। স্বচ্ছ নীল জল আর এরকম পাহাড়, ছোট ছোট পাহাড়ে ঘেরা এই রেদাং আইল্যান্ড মালয়েশিয়ার অন্যতম পর্যটন গন্তব্য। প্রতি বছর লাখ লাখ পর্যটক তাই তো ছুটে আসে এই রেদাং আইল্যান্ডের সৌন্দর্য দেখতে। এই সৈকতে সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রাণের উৎসব। দিনে আপনি স্নান করতে পারেন সূর্যের আলোয়, সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে পারেন কফির কাপে চুমুক দিয়ে। রাতের বিচ বার আর মিউজিকের তালে তাল মিলিয়ে কাটে অনেকের রাত। রেদাং দ্বীপে আছে সব ধরনের রিসোর্ট, বাজেট ট্রাভেলারদের জন্য ডরমিটরি রুম থেকে শুরু করে হানিমুন কাপলদের জন্য বিচ ফ্রন্ট প্রাইভেট ভিলা পর্যন্ত। সাধারণত 2 জনের একটি স্ট্যান্ডার্ড রুমের ভাড়া পড়ে 200 থেকে 400 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 5,000 থেকে 10,000 টাকার মতো। আর লাক্সারি রিসোর্টগুলোতে রাত প্রতি খরচ 800 থেকে 1,500 রিঙ্গিত বা তারও বেশি। প্রতি বছর প্রায় 1 লাখের বেশি পর্যটক ভ্রমণ করে এই দ্বীপে, বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ট্যুরিস্ট মৌসুম। আমাদের এখানে যে 30 মিনিট সময় দেওয়া হয়েছিল সেই সময়টি শেষ করে আমরা আবারও এই বোটে উঠে যাব এবং এই বোটে উঠে আরও 3টি পয়েন্ট এখনও আমাদের বাকি রয়েছে, সেই 3টি পয়েন্ট ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এবার আমাদের নিয়ে যাওয়া হলো রেদাং দ্বীপের এক নির্জন কোণে, ছোট্ট একটি পাথুরে দ্বীপের পাশে, যেখানে পর্যটকের ভিড় নেই, নেই কোনো কোলাহল। পাথরের পাশ ঘেঁষে নামিয়ে দিল আমাদের। গিয়ার পরে সমুদ্রের ডুব দিতেই যেন চোখের সামনে খুলে গেল রঙের মেলা। ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ আমাদের চারপাশে ঘুরছে, নানা রং, ডোরা কাটা, বিন্দু বিন্দু দাগের মাছ, কেউ বা ছোট ছোট ঝাঁক বেঁধে, কেউ বা একা একা। আর চারপাশে বিস্তীর্ণ প্রবাল আর শৈবালের রাজ্য। যেমনটা মালদ্বীপে দেখা যায় ঠিক তেমনই স্বচ্ছ জল, রঙিন জীবন আর নিস্তব্ধতা। মনে হচ্ছিল যেন আমরা ঢুকে গেছি কোনো এক স্বপ্নের নিচু দরজার ভিতর দিয়ে, যেখানে শব্দের বদলে কেবল রঙে কথা বলে। দুর্দান্ত, দারুণ এক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আসলে ভুলবার নয়, সারা জীবন মনে থাকবে। এই দ্বীপে 20টিরও বেশি স্নোরকেলিং ও ড্রাইভিং স্পট রয়েছে। রেদাংয়ের পানির স্বচ্ছতা এতটাই বেশি যে 10 থেকে 15 ফিট নিচেও প্রবাল ও মাছ পরিষ্কার দেখা যায়।
এখানে 500 প্রজাতির বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে, যার মধ্যে অনেকগুলো শুধু এখানেই দেখা যায়। সত্যি বলতে কি, এই জায়গায় না এলে রেদাং দ্বীপের আসল সৌন্দর্য বোঝা অসম্পূর্ণ থেকে যেত আমাদের। এই অভিজ্ঞতা, এই দৃশ্য কখনোই ভুলবার নয়। শৈবাল আর রঙিন মাছদের মাঝে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও রওনা দিলাম রিসোর্টের পথে, হৃদয়ে এক চিরস্মরণীয় মুহূর্ত রেখে। রেদাং দ্বীপ একদিনের যাত্রা, অথচ মনে হচ্ছে যেন কত স্মৃতি জমে গেল। সমুদ্রের নিচে রঙিন জগৎ, কচ্ছপের ছায়া, নির্জন দ্বীপের নিস্তব্ধতা আর বালুকা বেলার প্রতিটি পদচিহ্ন সব যেন হৃদয়ে গেঁথে থাকলো গভীরভাবে। এই ছিল রেদাংয়ের একদিন, কখনো রোমাঞ্চ, কখনো প্রশান্তি, আর কখনো নিঃশব্দ বিস্ময়। তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। পরের পর্বে আমি আপনাকে নিয়ে যাব কুয়ালা তেরাঙ্গুনু ইতিহাসের এক গর্ভ ক্রিস্টাল মসজিদে। জলের উপর দাঁড়িয়ে থাকা কাঁচ আর ইস্পাতের তৈরি এক অসাধারণ স্থাপত্য, যেখানে মিলেছে বিশ্বাস, সংস্কৃতি আর আধুনিকতার অপূর্ব মিশ্রণ। চোখ জোড়ানো বিস্ময়ের ঠিকানা, ইতিহাসের উজ্জ্বল ছাপ, সব থাকবে পরের পর্বে। আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের এই পর্ব থেকে। দেখা হবে নতুন পর্বে ক্রিস্টাল মসজিদে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন। Travel around the world.